এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। মোবাইল রেখে আরেকবার চোখ বুঝবে, তখনই আবার ফোন বাজলো। অচেনা নম্বর। ধরল সে। হ্যালো। কোনো কথা শোনা গেল না, তার পছন্দের একটা মিউজিক শোনা গেল। গিটার বাজাচ্ছে কেউ, সুন্দর সুর, গুনগুন করছে সেই সাথে। কিছুক্ষণ পর কথা বলল লোকটা, সেই একই লোক। ব্লক করে দিলেন যে তখন, এবারও যাতে না করেন সেজন্য ঘুষ দিয়ে নিলাম। পছন্দ হয়েছে? মিলি জিজ্ঞেস করলো, কে আপনি? পরিচয় না জানলে কথা বলা যায় না। না। ধরুন আমার নাম হিমালয়। নাম ধরাধরির কোনো প্রয়োজন দেখছি না। ফালতু কথা বলতে আমাকে ফোন করবেন না। বাজে কথা বলে নষ্ট করার মতো সময় সবার থাকে না। কল কেটেই নাম্বারটাও ব্লক করলো মিলি। এরকম গাদা গুছিয়ে রং নাম্বার লাইন ধরে পড়ে থাকা ছেলে সামাল দেবার অভ্যেস তার আছে। ছোটবেলা থেকে এই কাজ করে সে অভ্যস্ত এবং বিরক্ত, কিন্তু বিয়ের পর এসব একেবারেই কমে গিয়েছিল। সে কারো দিকে ফিরে চেয়েও দেখত না। লোকে তাকে অহংকারী ভেবে দূরে দূরে থাকত, কিন্তু হঠাৎ এই লোক হুদাই হলো কোথা থেকে? লোকটা কি জানে সে এখন সাফাতের সাথে থাকছে না? জানলো কেমন করে জানে? এই কথা তার কাছের বন্ধুরা ব্যতীত আর কারোরই জানার কথা না। লোকটা তবে কে? স্বরূপের আজ নবম নির্ঘুম রাত। সময়ের সাথে সাথে প্রতি রাতে তার দীর্ঘশ্বাস ভারী হয়েছে। তনয়াকে শান্তি যায়নি। দুদিন ফোন করার পর প্রতি বাড়ি কেটে দিল, আর ফোনও করেনি। সভ্যস্ত হবার, আগের মতো হয়ে যাবার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। এতটাই জুড়ে বসেছিল মেয়েটা। প্রতি রাতে প্রায় ভোরের দিকে আবছা তন্দ্রা মতো আসে। তন্দ্রার ঘোরে সে তনয়াকে ছুতে হাত বাড়ায়, কিন্তু হাতে থেকে শূন্য বিছানা। একটা কাটার মতন বুকে বিঁধে জেগে উঠেছে মেয়েটা। বাকি রাত স্বরূপের কেটে যায় বারান্দায় রকিং চেয়ারে। দুদিন ঘুমের ওষুধ খাবার চেষ্টা করেছিল, তাতে হিতে বিপরীত হয়েছে। দুঃস্বপ্ন দেখে বারবার ঘুম ভেঙেছে তার, সাথে মাথায় জমা হয়েছে তীব্র ব্যথা। প্রতিবার একই স্বপ্ন, সে একটা পাথরে পা দিয়ে পিছলে পড়ে যাচ্ছে অতলে। কেউ একজন তাকে টেনে তুলছে, কিন্তু হাতের ফুলটা ভেসে যাচ্ছে স্রোতের টানে। স্বরূপ আজও স্বপ্নটা দেখল। ঘুমিয়েছিল কখন মনে পড়ছে না। ঘড়িতে 3:10 বাজে। এত রাতে কি তনয়া জেগে? একবার কথা বলতে ইচ্ছে করছে। সে ডায়াল করলো তনয়ার নাম্বারে। একবার বাজলো, তারপর সেই চিরচেনা স্বর জানিয়ে দিল পাশের মানুষটা ব্যস্ত। পরে চেষ্টা করতে। তনয়া কি জেগেছিল তবে? সে কি মেয়েটাকে একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছে? স্পেস চেয়েছিল সে, কিন্তু সেই স্পেস তাকে হাঁ করে গিলে খেতে আসবে তা কি জানতো? স্বরূপ কদিন ধরে অফিসের কাজে গোলমাল করে ফেলছিল। ঠান্ডা মাথায় কিছুই করতে পারছিল না। পারার কথা অন্য, বহুদিন সে ঘুমোতে পারে না। মাথা গরম হয়ে থাকে সারাক্ষণ। আজ বস তাকে ইচ্ছে মতো ছাড়লেন। স্বরূপ কিছু বলতে চাইলে বললেন, আপনার অজুহাত সময় আমার নেই। ঠিকঠাক কাজ করতে পারলে করুন, না পারলে আমাদের অন্য অপশন আছে। স্বরূপ নিজের ডেস্কে ফিরে মাথা চেপে বসে রইল। আধ ঘন্টা ধরে চেঁচিয়েছে লোকটা। এত কড়া ভাষা, মাথা ধরেছে। বস বলে একটা মানুষ অন্য একজনকে এভাবে হেনস্থা করতে পারে? এত সহজ? তার দিকটা একবারও ভেবে দেখল না লোকটা। কথাগুলো ভালোভাবেও বলা যেত। নিজের বাসার ফ্রাস্ট্রেশন এখানে এসে কেন ছাড়ে? এলোমেলো ভাবতে ভাবতে হঠাৎ একটা অপরাধ বোধের বাতাস ধাক্কা দিয়ে গেল তাকে। সে যেদিন তনয়ার সাথে এর চেয়েও খারাপভাবে কথা বলেছিল, আজ তবুও তার অনেকগুলো দোষ আছে। সেদিন তনয়ার আদতে কোনো দোষ ছিল না। মেয়েটা শুধু তাকে কাছে ডেকেছিল, তার কিছুই তো না। সেও অন্য একটা বিষয়ে রাগ ওর উপর ছেড়েছে। স্বরূপের হঠাৎই যেন চোখ খুলে গেল। এতদিন তার মনে হচ্ছিল ওদের মধ্যে ঝগড়া হয়েছে, তার জের ধরে তনয়া চলে গেছে। কিন্তু আজই প্রথমবার মনে হলো ঝগড়াটা একতরফা ছিল, শুধুই তার পক্ষ থেকে। সে পুরুষ মানুষ, আবেগ নিয়ন্ত্রণ সে মেয়েদের তুলনায় অনেক ভালোই পারে। তবুও বসের চেঁচামেচি শুনে অসহ্য লাগছে। তনয়া তো মেয়ে, তার উপর এত নরম মনে। তার নিষ্ঠুর আচরণে নিশ্চয়ই ভীষণ কষ্ট পেয়েছে। সে তনয়াকে সত্যিকার অর্থে অত্যন্ত পছন্দ করে। ও ছোট ছোট কাজ, কথা, ছেলে মানুষ, আহ্লাদ সবটা তার পছন্দ। অথচ কদিন সে কিসের মধ্যে ছিল যে একটা বিষাদের ছায়া তার মনের ভেতরটা দেখতে দিচ্ছিল না। অপরাধ বোধে মাথা নিচু হয়ে আসছিল স্বরূপের। তনয়াকে অনেক কষ্ট পেয়েছে, খুব কেঁদেছে নিশ্চয়ই। বেচারি এত ভালো একটা মেয়ে, না জানি কত অভিমান জমিয়ে বসে আছে। কিন্তু এটা বুঝতে তার এতটা সময় লেগে গেল কেন? সেদিন সে প্রচণ্ড রেগেছিল। তনয়াকে সে রাগের মাথায় ঠিক কি কি বলেছে নিজেরও মনে নেই। শুধু মনে পড়েছে শেষে তনয়ার চোখ ভর্তি পানি দেখে সে কান্নার নিয়েও কিছু একটা বলেছিল। স্বরূপে নিজেরই চোখে পানি চলে এসেছে, ইচ্ছে করছে ছুটে চলে যেতে। কিন্তু আজ কাজ ফেলে গেলে আগামীকাল নির্ঘাত টার্মিনেশন লেটার হাতে বসে থাকতে হবে। হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে কৃত্রিম আলোয় বাইরের এক চিলতে বাগান দেখছিল তনয়া। চমৎকার কিছু মৌসুমি ফুল ফুটে আছে। যে কোনো গাছ দেখলে
তার প্রথমে নিজের ছোট্ট বারান্দা বাগানের কথা মনে পড়ে। কেমন আছে গাছগুলো? সন্ধ্যের শেষ আলো কখন নিভে গেছে। তারাগুলো জলজল করছে কান্নার মতন। ওদের পাশাপাশি দেখা গেলেও আসলে ওরা একে অপরের থেকে বহু আলোকবর্ষ দূরে। ওদেরকে একাকী লাগে না? কত হাজার কোটি বছর ধরে এইভাবে নিঃসঙ্গ তারারা কোনো কৃষ্ণ গহ্বরের চারদিকে ঘুরে ঘুরে মাথা কুটে মরছে, ক্ষয়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে। মানুষে কি তাই না? সারা জীবন সে সুখ নামক কৃষ্ণ গহ্বরের চারদিকে ঘুরে যায় কিসের আশায়? কতটুকুই বা পায় তার থেকে? বাবা মা কোথায় যেন গেছেন ওকে রেখে। তনয়ার মনে হলো তারা ডাক্তারের সাথে কোনো গোপন পরামর্শ করতে গেছেন। সেসব কথা তারা তাকে জানতে দিতে চান না। ওরা ফিরলে তনয়া আগ্রহ ভরে জিজ্ঞেস করলো, কি বললেন ডাক্তার? বাবা গম্ভীর মুখে বললেন। বলেছে তোমার কানে ধরে ঘুম পাড়াতে। তনয়া হেসে বলল, কানে ধরলে ঘুম আসবে? আসবে মানে ঘুমের বাবা আসবে। তনিয়া খুব সাবধানে গাড়িতে উঠে বসলো। সে তো আর একা না যে থুপথাপ যা খুশি করে ফেলবে। একটা ছোট্ট মানুষও তার সাথে আছে। যদিও সে এখনো পুরোপুরি মানুষের আকৃতি পায়নি, 7 সপ্তাহ বয়সের মানুষটা নাকি একটা মুড়ির দানার সমান বড় হয়েছে। তবুও তনিয়ার মনে হলো এই খুদে মানুষটা তাকে ভালোবাসে, 2 হাতে জড়িয়ে রেখেছে। সন্দেহটা তনয়ার অনেক আগেই হয়েছিল। তার পরীক্ষার মধ্যে পিরিয়ডের ডেট পড়ায় সে বেশ প্রস্তুতি নিয়ে রেখেছিল লম্বা লম্বা পরীক্ষাগুলো কিভাবে দেবে সেটা ভেবে। কিন্তু পিরিয়ড মিস হলো। এমনটা সচরাচর হয় না। তার উপর খাওয়া দাওয়ায় অরুচি আর বমি বমি ভাব তো হতোই। স্বরূপ কিছু কয়েকবার বলতে চেয়েছে কথাটা, কিন্তু বলা হয়ে ওঠেনি। এমনকি সে শেষ দিনও এটাই বলতে চেয়েছিল। স্বরূপ যদি একবার শুনত। এখন পরিস্থিতি অন্যরকম হতে পারত। দীর্ঘশ্বাস ফেলল তনয়া। পরিস্থিতি এখন কেমন সে বুঝতে পারে না। কতগুলো দিন হয়ে গেল, স্বরূপ একবারও এলো না। তার তো ভীষণ ইচ্ছে করে ওকে দেখতে। স্বরূপের একবারের জন্য ইচ্ছে হয় না তাকে দেখার? সম্পর্কটাকে এতটা ঠুনকো নিশ্চয়ই ছিল না। তবে সে চলে এসেছে মানে কি স্বরূপ ধরে নিল সে তাকে ছেড়ে চিরতরে চলে এসেছে? বোধহয় বোঝা মুক্তির আনন্দে সে বেশ আরামে আছে। মা বাবার চোখ এড়িয়ে তনয়া চোখের পানি মুছে ফেললো। মুখটা হাসি হাসি করে বাইরে তাকালো। মা বাবা ভয়ানক দুশ্চিন্তায় আছেন। এতদিন কিছুই বলেনি, আজ না বলে ছাড়বে না। তনয়ার জ্বরটা ভালুকের মতন আসছিল, যাচ্ছিল কদিন ধরে। একেবারে নেই, আবার দেখা যেত রাত বিরাতে বিকট রূপে হাজির। বাবা ডাক্তার দেখাতে নিয়ে এলে ধরা পড়লো সে প্রেগন্যান্ট। খবরটা শোনার পর থেকে তনয়া বহু কষ্টে নিজেকে ধরে রেখেছে। তার ভয়ানক কান্না পাচ্ছে। ভেতর থেকে কষ্টগুলো পাকিয়ে উঠেছে। সে প্রবল মানসিক শক্তি দিয়ে কান্নাকে পরাজিত করে স্বাভাবিক মুখে বসে আছে। বাড়ি ফিরে সে নিজের ঘরে চলে গেল। মাকে বলল ঘুমাবে, তাকে যেন বিরক্ত না করে কেউ। মা একটু পরে ওর জন্য গরম দুধ নিয়ে এসে দেখলে ঘর ভেতর থেকে বন্ধ। তিনি চিন্তিত হয়ে স্বামীর কাছে গিয়ে বললেন, জামাইকে আসতে বলো, সে আমার ফোন ধরেনি, এখন কথা বলা খুব জরুরি। এসব কি হচ্ছে? বাবা গম্ভীর মুখে বললেন, আগে মেয়ের সাথে কথা হোক, তারপর ওটা শুনবো। স্বরূপ অফিস ছুটির পর সন্ধ্যায় শ্বশুর বাড়িতে চলে গেল, কিন্তু গিয়ে দেখলো বাসা তালা দেয়া। পাশের ফ্ল্যাটে জিজ্ঞেস করলে তারা কিছুই বলতে পারলো না। নিচে দারোয়ান জানালো সবাই বিকেলের দিকে বেরিয়ে গেছে। কোথায় গেছে সে জানে না। স্বরূপ ঘন্টা 2 অপেক্ষা করলো। ফোন সে দুপুরেও কয়েকবার করেছে, বারবারই কেটে দিয়েছে তনয়া। এখন আবার করলে রিং বেজে বেজে শেষ হয়ে গেল, কোনো সাড়া এলো না। এক সময় স্বরূপের মনে হলো ওরা হয়তো রাতে ফিরবে না, আর অপেক্ষা করে লাভ হবে না। সে ফিরতি পথ ধরল। বাড়ি ফিরে গোসল করে নামাজ পড়তে গেল শুরু। মসজিদে মিলাদ পড়ানো হয়েছে, সবাইকে জিলাপি দিচ্ছে। জিলাপি দেখে স্বরূপের মনে পড়ল তনয়া খুব পছন্দ করে। কি যে খুশি হয় মসজিদের জিলাপি পেলে। সে 2টো নিল। ফ্ল্যাটের সামনে পৌঁছে একবার কলিং বেল চেপেই তার মনে পড়ল বাসায় কেউ নেই। হঠাৎ বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে এতক্ষণ ধরে ভেবেছে বাসায় গিয়ে তনয়াকে পাবে, তাকে জিলাপি খেতে দেবে। আগে পরের কিছুই মনে ছিল না এতক্ষণ। এটা কেমন করে হলো? কেন সে পুরোপুরি ভুলে গিয়েছিল তনয়া নেই? জিলাপি 2টো আর খাওয়া হলো না। সেগুলো একটা পিরিচে করে ফ্রিজে রেখে দিল সে। কাল তনয়াকে নিয়ে আসবে, তখনও খেতে পারবে। স্বরূপের ঘুম ভাঙল কলিং বেলের শব্দে। সে সোফায় বসেই ঘুমিয়ে পড়েছিল মাত্র কয়েক মিনিট আগে। এখন জেগে উঠে মাথা ভোঁতা লাগছে। রাত বাজে 11:30। এ সময় কে এসেছে? তনয়া। স্বরূপ উঠে দাঁড়িয়ে ছুটে গেল দরজা খুলতে। সে ধরেই নিয়েছিল তনয়া এসেছে। দরজা খুলে হাঁ হয়ে গেল। মা হাসি মুখে দাঁড়িয়ে আছেন, তার পেছনে মিতা, সাথে এক গাদা ব্যাগপত্র। মা ওর ভাবাচাকা খাওয়া মুখের দিকে চেয়ে এক গাল হেসে বললেন, কেমন সারপ্রাইজ দিলাম? হুম। স্বরূপ অনিশ্চিতভাবে মাথা ঝাঁকালো। সারপ্রাইজই বটে। মা ভেতরে ঢুকতে ঢুকতে জিজ্ঞেস করলেন, তনয়া কোথায়? স্বরূপ ঠকিল। মাকে সে এখনো প্রচন্ড ভয় পায়। সে কি করেছে জানলে মা তাকে কাঁচা খেয়ে ফেলবে। আমতা করে সে জানালো, তনয়া তো ওর বাবার বাড়িতে গেছে, তোমরা আসবে জানলে যেত না।
মাকে কোনো রকমে সামাল দেয়া গেলেও মায়ের প্রশ্ন আর শেষ হয় না। রাতের খাবারের জন্য তেমন কিছুই বাকি ছিল না। স্বরূপ কিছু একটা রাতে রান্নাঘরে ঢুকলো। মাছ মাংস রাতে দেরি হবে। দ্রুত হবে কোনটা? ডিম ভাজি নাকি ভুনা? স্বরূপ মাথা চুলকে ভাবছে, এমন সময় মায়ের গলার আওয়াজ পাওয়া গেল। তনয়া জামা কাপড় এই ঘরে কেন? স্বরূপের মনে পড়ল তনয়া তার জামা কাপড়ে মিলিকে পরতে দিয়েছিল, সব গেস্ট রুমেই রয়ে গেছে। হায় হায়, মাকে মিলির কথাটা বুঝিয়ে বলল স্বরূপ। মা প্রশ্ন করতে থাকলেন, মিলি কবে গেছে? তনয়া কবে গেছে? একই দিনে কেন? ঘাপটাটা বোধ হয় ধরার চেষ্টা করছেন। শেষে বললেন, মিলিকে এখানেই থাকতে হবে কেন? পৃথিবী থেকে ওর আত্মীয় স্বজন, মেয়ে বন্ধু সব গায়েব হয়ে গেছে নাকি? স্বরূপ দীর্ঘশ্বাস ফেলে চুপ হয়ে গেল। খাওয়া দাওয়া শেষে মা মিতাকে নিয়ে শুতে চলে গেলে স্বরূপ নিজের ঘরে ঢুকল। মোবাইল হাতে নিয়ে এলোমেলো ঘাটাঘাটি করতে গিয়ে আবিষ্কার করলো তনয় একটু আগেই নিচের প্রোফাইলের ছবিটা বদলে দিয়েছে। সেখানে এখন টলটলে চোখের ঠোঁট উল্টানো এক বাচ্চার ছবি। স্বরূপ কিছুক্ষণ সেদিকে চেয়ে রইল। তনয়া ছোটবেলার ছবি নাকি এটা? কত কষ্টেই না আছে মেয়েটা। স্বরূপের মনটা আরও একবার আর্দ্র হলো। খুব ইচ্ছে করছে এখন তনয়ার সাথে কথা বলতে। সে মেসেজ পাঠালো, তনয়া। সিন হয়ে গেল সাথে সাথে, তবে উত্তর এলো না। উৎসাহ পেয়ে আবার লিখল, কেমন আছো? প্লিজ রিপ্লাই দাও। চলে এসো। আর কতদিন এভাবে থাকবে? তনয়া, কল করি, ধরো না কেন? আই এম সরি। আর কোনোদিন ওরকম ভুল হবে না। আমি সেদিন বুঝতে পারিনি কি করেছিলাম। আমি ঘুমাতে পারি না, খেতে পারি না, কোনো কিছুতেই মনোযোগ দিতে পারি না। তোমাকে ভীষণ মিস করছি। একটা রিপ্লাই অন্তত দাও। আমি তোমাকে কাল আনতে যাব। আসবে তো? মা এসেছেন, তোমাকে খুঁজতে খুঁজতে হয়রান হচ্ছেন। স্বরূপের প্রথম মেসেজটা দেখে তনয়ের একটা হার্টবিট মিস হয়েছিল। সে নিঃশ্বাস বন্ধ করে পরের মেসেজ দেখতে থাকলো। সত্যি কি সে সরি? এতদিন পর মনে হলো ভুল করেছে। কিন্তু শেষ দুটো মেসেজ দেখে তার গা জ্বলে গেল। এর মানে সব কিছু তার নিজের জন্য। মা এসেছে বলে এখন তনয়াকে দরকার হয়ে পড়েছে। প্রথম দিন থেকে সে যেন ফোন হাতে তীর্থের কাকের মতো বসেছিল। তখন তো কারো মনে হয়নি মেসেজ দিয়ে কেমন আছো জিজ্ঞেস করার। এখন ঠেকায় পড়ে সবই সম্ভব হচ্ছে। তিক্ত হয়ে গেল তনয়ার মন। সে উত্তর দেবে না ভেবেও উঠে বসে টাইপ করতে শুরু করলো। স্বরূপ কোনো রেসপন্স না দেখে মোবাইল রেখে শুয়ে পড়েছিল। মিনিট 10 পর মেসেজের টুং শব্দ হতেই সে তড়াক করে উঠে বসল। তনয়াই পাঠিয়েছে। তোমার ঘুম, তোমার খাওয়া, তোমার মনোযোগ, তোমার মা, সবই তো তোমার। আমার কোনটা বলতে পারো? তুমি আপাদমস্তক স্বার্থপর ছিলে, এখনো আছো। আমার ফিলিংসের মূল্য তুমি কখনো দাওনি। নিজে ভালো ছিলে বলে একসাথে ছিলে। তোমার কাছে আমি কখনোই কি কিছু ছিলাম? তুমি বাজি ধরেছিলে 2 বছর পর তোমাকে বিয়ের জন্য আফসোস করব, কিন্তু আমি এখনই আফসোস করছি। তুমি বাজিতে জিতেছ, কংগ্রাচুলেশন। স্বরূপ মেসেজটা দেখে স্তব্ধ হয়ে বসে রইল। তনয়া সবসময় এত মিষ্টি করে কথা বলে যে তার কাছ থেকে এরকম বাক্য সে কখনোই আশা করেনি। তনয়াকে সে একটু বেশি সহজভাবে নিয়ে ফেলেনি তো? সে নিজের মেসেজগুলো পড়লো আরেকবার। খুবই হাস্যকর লাগছে। এভাবে রাগ ভাঙাতে যাওয়ার মতো বোকামি আর হয় না। তার উপর সে মনের কথা প্রকাশ করতে পারছে না। উল্টোপাল্টা বলায় কথাগুলো ভীষণ পলকা মনে হচ্ছে। সারা রাত সে দু চোখের পাতা এক করতে পারল না। মনে হলো পৃথিবীতে সবাই তনয়ার পক্ষে চলে গেছে। তাকে একা নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছে। কেউ তাকে বোঝার চেষ্টা করছে না। কেউ একবারও ভাবছে না সে নিজেও কষ্ট পাচ্ছে। কষ্টটা প্রকাশ করতে পারছে না, কাউকে বোঝাতে পারছে না নিজের কাছেও এতদিন স্বীকার করেনি। কিন্তু কষ্টটা হচ্ছে তো। তনয়ার মেসেজটাও তার কাছে বড় কঠিন মনে হয়েছে। তার এটা প্রাপ্য ছিল। সে নিজেও কঠিন হয়েছে, তবু একটা আঘাত তো পেল। আচ্ছা, সে যে ভাবতো প্রেম হবে উত্তাল, প্রবল, প্রচণ্ড বেদনার, ঠিক সেই অনুভূতিগুলো কি তার এখন হচ্ছে না? নিজের সব আত্মগর্ব, সব অহংকার, কাঠিন্য ত্যাগ করে তার কি ইচ্ছে করছে না তনয়ার কাছে চলে যেতে? কেন তবে? স্বরূপের চোখে পানি চলে এলো। সব এলোমেলো হয়ে যাচ্ছে। সে ভালোবাসায় জড়াতে চায় না। ভালোবাসায় অনেক কষ্ট। একই কষ্ট বারবার সে কেন পাবে? তনয়া কুশনের কভারে সুতোর কারুকাজের উপর হাত বুলিয়ে যাচ্ছে। তার মন বিক্ষিপ্ত, অন্যমনস্ক। বাবা মা আজকে চেপেই ধরেছে। এতদিন তারা হয়তো ভেবেছিলেন ওরা নিজেরাই ঠিক করে ফেলবে সবকিছু, কিন্তু এখন মনে হচ্ছে সবকিছু হাতের বাইরে চলে যাওয়ার আগে দেখতে হবে। বাবা আবারও জিজ্ঞেস করলেন, তোমার ভয় কিসের? বলতে চাচ্ছ না কেন? কি হয়েছে? তনয়া চুপ করে রইল। তোমার সাথে কি ওর কথাবার্তা পুরোপুরি বন্ধ? তনয়া মাথা নিচু করে ফেলল। বাবা হঠাৎ রেগে গিয়ে বললেন,
ফাজলামো নাকি? এতদিন হয়ে গেল সে তার স্ত্রীর খোঁজ নিতে এলো না একবারও, যোগাযোগও নেই। তার বউ যে অসুস্থ সে খবরও রাখে না। তার কি এমন রাজকার্য? কি এমন হয়েছিল তোমাদের মধ্যে? তনয়া এবারও চুপ করে রইল। তাকে নতুন খবরটা দিয়েছো? না। বাবা এবার তনয়ার পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে বললেন। স্বরূপ কি তোমাকে অনেক কষ্ট দিয়েছে মা? আদর পেয়ে তনয়া আর নিজেকে আটকাতে পারল না, বাবার বুকে মাথা রেখে কেঁদে ফেলল। বাবা ওকে শান্ত করে ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, কি করেছে সে? আমাকে বলো, বাবা সব ঠিক করে দেবে। তনয়ার এবার মনে হলো বলে দেয়াই ভালো, স্বার্থপর লোকটাকে সে কেন ডিফেন্ড করতে যাবে। সে সবটাই বলল একটু একটু করে। বাবা ভেতরে ভেতরে তপ্ত হয়ে উঠলেও মেয়ের সামনে প্রকাশ করলেন না। বললেন, থাক, তুমি কষ্ট পেও না। নতুন মানুষটার কথা ভাবো। তুমি কষ্ট পেলে তো তারও কষ্ট হবে, তাই না? আমরা আজ রাতে বের হব, কেমন? আইসক্রিম খাবো, ঘুরবো, শপিং করব। তারপর কাল তোমার খালামণির বাসায় বেড়াতে যাব। অনেক আনন্দ হবে। বাকি সব ভুলে যাও। তনিয়া এত দুঃখের মাঝেও হেসে ফেলল। বাবার কাছে সে এখনো ছোট্ট স্কুল গার্ল রয়ে গেছে, যাকে আইসক্রিম কিনে দিলে সে সব কষ্ট ভুলে যায়। বাবা অফিসের জন্য বেরিয়ে যাবার পরপরই স্বরূপের মা উপস্থিত হলেন তনয়াদের বাসায়, সাথে মিতা। তার প্রথম থেকে সন্দেহ হচ্ছিল কিছু একটা হয়েছে। ছেলে কিছু বলছে না দেখে নিজে পুত্রবধূর সাথে দেখা করতে চলে এসেছেন। তনয়ার মায়ের সাথে কুশল বিনিময় শেষে তিনি তনয়াকে দেখতে চাইলেন। তনয়া শুয়েছিল। স্বরূপের মা এসেছে শুনে ছুটেই এলো। মাকে দেখে কেন যেন খুব কষ্ট হলো তার। শাশুড়ি হলেও খুব ভালো এই মানুষটা। তনয়া জড়িয়ে ধরল তাকে। মা তাকে খুব যত্নে ধরে রাখলেন। তার অভিজ্ঞ চোখ তনয়াকে দেখেই বুঝে ফেলল সুখবরের আগমন বার্তা। তবে সরাসরি কিছু জিজ্ঞেস না করে খবরাখবর জানতে চাইলেন। প্রায় ঘন্টা দুয়েক পর সেখান থেকে ফিরলেন মা আর মিতা। ততক্ষণে মায়ের সবটা জানা শেষ। তিনি বুঝতে পারছেন না কি করবেন। তবে সবার আগে ছেলেকে কানে ধরে ওই বাড়িতে পাঠাতে হবে। এই সময় কেউ রাগারাগি করে? এত আলগা রাগ ছেলেটা রাখে কোথায়? তনিয়ার কথা শুনে মনে হলো না সে এত সহজে মানবে। এই সময়টাতে খুব নরম মেয়েরাও কঠিন হয়ে ওঠে, অবহেলা সহ্য করতে পারে না। তারও বেশি কিছু বলার ছিল না, দোষ তার ছেলেদের। তিনি তবু ওর হয়ে ক্ষমা চেয়ে এসেছেন। তনিয়ার মাকে আশ্বাস দিয়ে এসেছেন সব ঠিক হয়ে যাবে দ্রুত। স্বরূপ আজ কিছুতেই কাজে মন বসাতে পারছিল না। বসে ঝাড়ির ভয় তবু কাজ করে যাচ্ছিল, কিন্তু এরপরের ঘটনা তাকে বেশ নার্ভাস করে দিল। তার মোবাইলে তনিয়ার বাবার নাম্বার থেকে কল এলো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তুমি কোথায়? অফিসে। আজ লাঞ্চ টাইমে আমার অফিসে এসো, কথা আছে। আঙ্কেল, আজ অফিসের পর আমি তনয়াকে আনতে যাব, তখনই কথা বলি। বাবা অসম্ভব গম্ভীর গলায় বললেন, তনয়া এখন কোথাও যাবে না। তোমার তাকে আনতে যেতে হবে না। তুমি আমার অফিসের সামনে ঠিক দুপুর 1টায় উপস্থিত থাকবে। বাবার অফিসের সামনেই ছোট্ট একটা কফি শপে বসেছে তারা। এখানে শুধু কফি পাওয়া যায় বলে লাঞ্চ টাইমে ভিড় কম। তবু কোনার দিকে একটা টেবিলে বসেছে তারা। বাবা সময় নষ্ট করলেন না, বসতে বসতে জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কি হয়েছে? স্বরূপ তনয়ার বাবার এই রূপ আগে দেখেনি। তিনি বরাবরই তার প্রতি বেশ বন্ধুত্বপূর্ণ ছিলেন। এই মানুষটার স্বভাবও খুব নমনীয় বলে স্বরূপের মনে হতো তনয়া বাবার মতন হয়েছে। তবে আজ পরিস্থিতি উল্টো। ভদ্রলোকের চেহারা রীতিমতো মার মুখী। স্বরূপ বলল, একটু ভুল বোঝাবুঝি হয়েছে। তাই? সামান্য ভুল বোঝাবুঝির জন্য মেয়ে বাড়িতে এসে পড়ে আছে, জ্বর বাঁধিয়ে ভুগছে? স্বরূপ অবাক হলো, বলল, তনয়ার জ্বর হয়েছে? আরো অনেক কিছুই হয়েছে। তুমি তো তাকে জিজ্ঞেস করনি কি হয়েছে? স্বরূপ মাথা নিচু করে রইল। বাবা জিজ্ঞেস করলেন, ভুল বোঝাবুঝি কি নিয়ে হলো? আমি একটু রুড হয়ে গিয়েছিলাম। রুড হওনি, তুমি তাকে অসম্মানজনক কথা বলেছো। আঙ্কেল, তখন আমার মাথা ঠিক ছিল না। কেন? তনয়া কি করেছিল যে তোমার মাথা গরম হয়ে গেছিল? ওর জন্য না। তাহলে অন্য কারো রাগ ওর উপর ঝেড়েছো? সরি আঙ্কেল। তনয়াকে সরি বলেছো? বলেছি। কখন? গত রাতে। গত রাতে সরি বলার কথা মনে হলো? তোমার এই ব্যবহারটা কবের ছিল? কতদিনের পুরনো? স্বরূপ চুপ করে রইল। বাবা বললেন, হিসেবও ভুলে গেছো মনে হচ্ছে। ওপাশে নীরবতা। বাবা একটু চুপ করে থেকে বললেন, তনুর যখন জন্ম তখন আমার স্ট্রাগলিং টাইম চলছিল। যেখানে চাকরি করতাম সেখান থেকে ছাঁটাই হয়ে গেছিলাম, নতুন চাকরি পাচ্ছিলাম না। তনুর মা ছোট একটা চাকরি করে সংসার চালাতো। 4 বছর বেকার ছিলাম সে সময়। মানুষের কথা আর তনুর মায়ের কষ্ট দেখে মনে হতো মরে যায়। শুধু মেয়েটার কথা ভেবে বেঁচেছিলাম। মা চাকরিতে গেলে সে সারাক্ষণ আমার কাছেই থাকতো। বাবা ছাড়া কিছুই বুঝতো না মেয়ে। ও যখন আমার দিকে চেয়ে হাসতো মনে হতো পৃথিবীতে আর কিচ্ছু চাই না। বড় আদরের মেয়ে আমার। ও যখন ক্লাস 4-এ পড়ে তখন একবার জ্বরে পড়লো। জ্বরের সময় আমাকে
কাজ ছাড়া করতে চাইতো না। আমি শুধু ওর জন্য রিস্ক নিয়ে হলেও অনেকদিন ছুটি কাটালাম। সপ্তাহখানেক পর মেয়েটা মোটামুটি সুস্থ হয়ে উঠলেও স্যুপ ছাড়া কিছু খেতে পারতো না। পুরো 1 মাস ভুগেছিল তনু। সেই 1 মাস আমিও স্যুপ ছাড়া কিছু মুখে দিতে পারিনি। আমার হার্টের ছোট্ট একটা সার্জারি হয়েছিল। সে সময় ঠিক এমন করে সে সারাক্ষণ পাশে থেকেছে। আমি যা খেতে পারতাম সেটুকু খেয়ে থেকেছে। এক মুহূর্তের জন্যও চোখের আড়াল করতে চাইতো না। মেয়ে ছাড়া কি এত আপন হয় বলো? আমি দোয়া করব তোমার একটা মেয়ে হোক। তুমিও বুঝবে এত আদরের মেয়েকে বিয়ের পর কষ্ট পেতে দেখে কেমন লাগে। আঙ্কেল, বলতে বলতেও থেমে গেল শুরু। বড় একটা নিঃশ্বাস নিয়ে বলল, বাবা, আমার নিজের বাবা নেই, খুব ছোটবেলায় মারা গেছেন। বাবার আদর ছাড়া একা বড় হয়েছে। আমার জীবনটাও একেবারে সহজ ছিল না। সব সময় আমরা যা কাজ করি সেটা কি নিজের কন্ট্রোলে থাকে? ভুল তো মানুষেরই হয় বলুন। আমি খুবই লজ্জিত এবং দুঃখিত। আপনি প্লিজ আমাকে ক্ষমা করবেন। আমি তনয়াকে নিয়ে যেতে চাই। কথা দিচ্ছি এরপর আর এমন হবে না। বাবা একটু ভেবে বললেন, বুঝলাম, কিন্তু একটা ব্যাপার কি জানো? তোমার এই যে নিজেকে কন্ট্রোল করার ক্ষমতাটা নেই, এই স্বভাবটা পরিবর্তন করতে হবে। তুমি ওকে অসম্মানজনক কথাবার্তা বলেছো। মেয়েটা অনেক আঘাত পেয়েছে। এ ধরনের কথাবার্তা তার সাথে কখনোই বলা হয় না। তুমি একবার এসব বলেছো, ওরা কন্ট্রোল করতে না পারলে আবারও বলবে। বলার সময় চেতনা কাজ করবে না, অবচেতন মনে ভাববে কি আর হবে, বড়জোর বউ বাড়ি ছাড়বে, আবার গিয়ে ক্ষমা চেয়ে নিয়ে এলেই হবে। না বাবা, এরকম হবে না। আমার মনে হয় তোমার নিজের উপর কাজ করাটা অনেক জরুরি। সমাজ বলো বা ধর্ম, কোনোটাই তোমাকে অকারণে স্ত্রীকে অপমান করার অধিকার দেয়নি। সাদা চোখে ব্যাপারটা খুব ছোট মনে হয়। এসব অহরহ হচ্ছে, কিন্তু তাই বলে ব্যাপারটাকে জাস্টিফাই করা যাবে না। তুমি যদি সত্যি ভালো একজন স্বামী হতে চাও তাহলে ভুলের উপলব্ধি খুব জরুরি। ভুল উপলব্ধির পর তনয়ের কাছে ক্ষমা চেয়ে নিও। সে তোমাকে ভালোবাসে, তোমার সাথে থাকতে চায়। তাকে সম্মানের সাথে রাখা তোমার দায়িত্ব। বিয়ে করে হাত পা ছেড়ে দিয়ে বসে থাকলে তো হলো না, অনেক দায়িত্ব আছে মাই বয়। বাবা চলে গেলে স্বরূপ ঝিম ধরে বসে রইল অনেকক্ষণ। সব কথা মাথায় ঘুরছে। হঠাৎ মনে পড়ল অফিসে ঘন্টাখানেকের কথা বলে এসেছে। এদিকে 2 ঘন্টা পার হয়েছে। সে উঠল। জীবনটা বড় বেশি যন্ত্রণা দিচ্ছে। মিলির অফিসে একটা পার্সেল এলো বিকেলের দিকে। খুব সুন্দর র্যাপিং পেপারে মোড়া বক্স। কে পাঠিয়েছে লেখা নেই। মিলি আগ্রহ নিয়ে খুলল। অনেকদিন কোনো উপহার পায় না সে। কে সেই সহৃদয় ব্যক্তি যার তাকে হঠাৎ উপহার দিতে ইচ্ছে হলো? প্যাকেট খোলার পর ভেতর থেকে 2টো জিনিস বের হলো। দুটো দেখে মিলি বেশ অবাক হলো। একটা চিঠি আর একটা পারফিউমের শিশি। পারফিউমটা তার সবচেয়ে পছন্দের, ফরাসি ব্র্যান্ড। এই ব্র্যান্ডটা সে ভীষণ পছন্দ করলেও অতিরিক্ত দামি বলে খুব কম ব্যবহার করে। তার আগের বোতলটা রয়ে গেছে ফেলে আসা সংসারে। চিঠির ভাঁজ খুলল মিলি। কয়েক লাইন লেখা, পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষের জন্য সামান্য উপহার। আশা করি আপনার পছন্দ হবে। কিছু মানুষকে কম দামি জিনিসে একদমই মানায় না। মিলির চেহারা কঠিন হয়ে উঠল। সেই লোকটাই কিন্তু নেহাতি উটকো লোক মনে হচ্ছে না। মেয়ে পটানোর জন্য 21,000 টাকার পারফিউম পাঠাতে কলিজা লাগে। নিশ্চয়ই ওড়ানোর জন্য টাকা পয়সা একটু বেশি হয়ে গেছে। লোকটার ফোন এলো একটু পরে। পছন্দ হয়েছে? মিলি মিষ্টি সুরে বলল, খুব ধন্যবাদ। জানতাম পছন্দ হবে। আপনার সাথে দেখা করতে চাই। তাই করব, এত তাড়া কিসের? আপনাকে একটা রিটার্ন গিফট দেব। আমার শুধু গিফট নিতে ভালো লাগে না। আমার ব্যাপারে এত জানেন, এটাও নিশ্চয়ই জানেন যে আমি উপহার দাতাকে খালি হাতে যেতে দিই না। লোকটা হাসলো, বলল, এত তাড়া নেই, কিছুদিন পর দেখা করি, তখন উপহার নেওয়া যাবে। আজই দেখা না করতে চাইলে আমার অফিসের সামনে আসুন 6টার দিকে। আমি বের হয়ে গিফট রেখে যাব। যথাজ্ঞা। 6টা বাজে বের হলো মিলি, হাতে পারফিউমের বোতল। বের হয়ে আশেপাশে তাকালো। কাউকে দেখে মনে হলো না তাকে খেয়াল করেছে। মনে হবারও কথা না। লোকটা সাবধান। সে বিল্ডিংয়ের সামনে রাখা পাতাবাহার গাছের গোড়ার পুরো পারফিউমের শিশি উপর করে দিল। তারপর বোতলটা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে একটা রিকশায় চড়ে বসলো। রাতে লোকটার ফোন এলো। আপনার রিটার্ন গিফট দেখে আমি ইমপ্রেসড। ধন্যবাদ। যেদি মেয়ে আমার ভালোই লাগে, কিন্তু আমার পেছনে পড়ে থাকা ছ্যাচড়া লোকজন পছন্দ না। বলে ফোনটা কেটে দিল মিলি। এই লোক আবার ফোন করবে, জ্বালিয়ে শেষ করে দেবে। স্বরূপ অফিস শেষে তনিয়াদের বাসার দিকে রওনা দিল। তার মেজাজ চড়ে আছে। রাস্তায় প্রচণ্ড জ্যাম, তার উপর দুপুরে তনয়ার বাবার এক কাতা ছাড়ি, সেখান থেকে অফিসে গিয়ে বসের ছাড়ি, সব মিলিয়ে তার মাথা গরম হয়ে গেছে।
গাড়িগুলো পুরোপুরি নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে। 1 ইঞ্চিও নড়ছে না গত 20 মিনিট ধরে। গাড়ির জানলায় টোকা পড়ল, 1টা 2টো 3টে। স্বরূপ পাত্তা দিল না, কিন্তু যে টোকা দিচ্ছে তার খান্তি নেই। সে এক প্রকার অসহ্য হয়ে জানলা খুলল। বাচ্চা একটা ছেলে, হাতে পানির বোতল। ফোকলা দাঁত বের করে সে বলল, ভাইয়া পানি লাগবে? ঠান্ডা পানি আছে। স্বরূপ অত্যন্ত তিক্ত গলায় বলল, তোদের কি সমস্যা? হ্যাঁ, মানুষকে শান্তিতে থাকতে দিবি না? দেখছিলি জানালা খুলছিলাম, তারপরও টোকা দিয়ে যাচ্ছিলি। কোনো পানি কিনবো না, যা ভাগ এখান থেকে, বেয়াদব পোলাপান। বাচ্চাটা ছোট, এ আচমকা ঝাড়ি খেয়ে তার মুখ ছোটও হয়ে গেল। মাথা নিচু করে সরে গেল সে। স্বরূপের জানলার কাজ তুলে দিতে দিতে মনে হলো সে কেন এটা করলো। কাজটা কি খুব খারাপ হয়ে গেল না? বিনা কারণে বাচ্চাটার সাথে এমন ব্যবহার করা কি ঠিক হলো? হয়তো বাচ্চাটা এতিম, ঠিকমতো খেতে পায় না। ভীষণ অপরাধ বোধ নিয়ে সে কাজ নামিয়ে এদিক ওদিক চাইল। বাচ্চাটাকে দেখতে পেল না। জ্যাম ছুটে গেলে সে গাড়ি ঘুরিয়ে নিজের বাসার দিকে রওনা দিল। তনয়ার বাবা ঠিকই বলেছিলেন, তার এখনও ভুলটা ঠিকঠাক উপলব্ধি হয়নি, এখনও শোধরাবার বাকি আছে। আজ তনয়া যদি ফিরে আসেও কাল সে আবার ওরকম আচরণ করবে না এমন কোনো গ্যারেন্টি নেই। বাড়ি ফিরে স্বরূপ চুপচাপ মায়ের রান্না খেয়ে নিল। মা তাকে কি যেন বলতে চাইছিলেন, স্বরূপ শুনল না। বলল, প্রচন্ড মাথা ব্যথা করছে মা, কাল ছুটির দিন, কাল শুনবো। মা আর জোরাজুরি করলেন না। গভীর রাতে এলোমেলো ফেসবুক ঘাঁটছিল তনয়া। রাতে ঘুম আসে না, ভূতের মতন জেগে থেকে চোখের নিচে কালি পড়েছে। অনেক চেষ্টা করেও ঘুম আনানো যায় না। ওর এক বন্ধু প্রোফাইলে নিজের ছোটবেলার ছবির সাথে বাচ্চার ছবি জোড়া লাগিয়ে পোস্ট করেছে। ঠিক একই রকম দেখতে দুটো বাচ্চা। কি বলবে মা মেয়ে, শুধু ছবির কোয়ালিটির পার্থক্য। তনয়ার মাথায় এলো তার বাচ্চাটা কার মতো দেখতে হবে, তার মতো নাকি বাবার মতো। দুজনের ছোটবেলার ছবি একত্র করে রাখলে বাচ্চা হবার পর মিলিয়ে নেওয়া যাবে। তনয়া উঠে অ্যালবাম থেকে নিজের ছোটবেলার ছবি বের করে মোবাইলে সেটা থেকে ছবি তুলে নিল। আবার শুয়ে পড়ল সে। স্বরূপের কি ছবি আছে? এখন তো যাওয়া যাবে না। হঠাৎ মনে পড়ল স্বরূপের প্রোফাইলে সে ওর ছোটকালের একটা ছবি দেখেছে, অনেক আগের আপলোড করা। সেটা নিশ্চয়ই এখনও আছে। তনয়া স্বরূপের প্রোফাইলে ঢুকলো। শুরুতেই লেখা হোয়াট ইজ লাভ। তনয়ার গা জ্বলে গেল। মনে মনে বলল, তোর ভালোবাসার কুষ্টি কিলাই, বাচ্চাটা তোর মতো দেখতে হলেই ভালো হবে। তোকে কাছেও আসতে দিব না, ছুতেও দিব না। দূর থেকে দেখে চলে যাবি আর কাঁদবি। দারুণ হবে বদলোক্য থাকার। সে ছবির অপশনে গিয়ে স্ক্রল করতে লাগলো। বেশ কয়েক বছর আগের সেই ছোট্টবেলার ছবিটা এক সময় সে খুঁজে পেল। দুটো মাত্র দাঁতে কি বিশাল হাসি দিয়ে রেখেছে। চোখ জুড়িয়ে গেল তনয়ার। ছবিটা সেভ করে রাখলো সে। ছবিতে অনেকগুলো কমেন্ট এসেছে। সে ক্লিক করলো সেখানে। প্রথমেই যে কমেন্টে ভেসে উঠলো সেটা করেছে লোপা চৌধুরী নামের একজন। এই কি সেই লোপা? কমেন্টে লেখা, ওরে আমার বাবুটা এত কিউট, উফ চুমু খেতে ইচ্ছে করছে। স্বরূপ সেখানে উত্তর দিয়েছে, খেতেই পারো, এনি টাইম। আমি তোমার কথা বলিনি, বাচ্চাটার কথা বলেছি। বাচ্চাটাই যে আমি। হুম, মানি না। যখন তোমারও সেম টু সেম একটা হবে তখন বুঝবে এটা বাচ্চা বাকি বাচ্চার বাবা। ইস, কমেন্টে কি দুষ্টুমি কথাবার্তা রে বাবা। আচ্ছা, পছন্দ না হলে মিষ্টি কথা বলবো, আই লাভ ইউ। আই লাভ ইউ টু বাচ্চা, বাচ্চার বাবা। তনিয়া কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। কেন সে এটা দেখলো? কেন আজই দেখলো? তার এত রাগ হতে থাকলো যে ফোনটা ছুঁড়ে ফেলে দিল দূরে। সেটা দেয়ালে লেগে ভেঙে নিচে পড়লো। তনিয়ার কাঁদতে কাঁদতে বিড়বিড় করতে লাগলো, তুমি আমার সাথে এমন কেন করলে আল্লাহ? আমার কি দোষ ছিল? অতীতে ধাক্কা খাওয়া একটা মানুষকে বিয়ে করে কি ভুল করেছি আমি? তুমি সেই জন্য আমার উপর এত রাগ। এই ছবি তো আমি আগেও দেখেছি, বিয়ের আগে। কই, তখন তো এসব দেখাওনি, তাহলে এখন কেন? কাঁদতে কাঁদতে হিচকি উঠে গেল তনয়ার। কিছুতেই প্রাক্তন প্রেমিক যুগলের ন্যাকা কথাবার্তা মাথা থেকে বের করতে পারল না। অনেকটা সময় পেরিয়ে গেলে সে একটু শান্ত হলো। ওয়াশরুমে যাওয়া প্রয়োজন। সে উঠল। বাথরুমের আলো জেলে ভেতরে গিয়ে দাঁড়াতেই হঠাৎ মনে হলো পৃথিবীটা দুলছে। চোখের সামনে সব কিছু তীর তীর করে কাঁপছে। পড়ার আগে সে কিছু একটা ধরার চেষ্টা করলো, কিন্তু হাতে কিছুই ঠেকল না। স্বরূপ আবারও স্বপ্নটা দেখছিল। এবারও সে পা পিছলে গেল। ফুলটা ছুটে গেল হাত থেকে। সেটা ভেসে যাচ্ছে অতলে। হঠাৎ ফুলটা বদলে গিয়ে হাসতে মানুষে পরিণত হলো। তনয়া! চেঁচিয়ে উঠে বসলো স্বরূপ। ঘেমে গেছে। দরজায় অনবরত আঘাত পড়ছে। লাফিয়ে উঠে দরজা খুলল সে। মা ঝড়ের মতো ঠুকে হাঁপাতে হাঁপাতে বললেন, তনয়া হাসপাতালে?
স্টিয়ারিংয়ে শক্ত হয়ে বসে যাওয়া আঙুলগুলো সাদা হয়ে আছে। স্বরূপের হাত সামান্য কাঁপছে। মাকে নিয়ে সাবধানে হাসপাতালে পৌঁছাতে পারলে হয়। কি হয়েছে তনয়া? খারাপ কিছু? কথাটা ভুলে থাকতে ইচ্ছে করছে স্বরূপের, অন্তত হাসপাতালে পৌঁছানো পর্যন্ত। অথচ বুকের ভেতর জোরে জোরে হাতুড়ি পেটা হচ্ছে। সে মাকে আরেকবার জিজ্ঞেস করলো, তোমাকে ওরা কিছুই বলেনি? মা কাটকাট গলায় বললেন, তুই গাড়ি চালাতে থাক। স্বরূপও সেটারই চেষ্টা করছে, কিন্তু গলা শুকিয়ে আসছে। ওর বাবা বলেছিলেন জ্বর হয়েছে। এখন কি সেটা খুব খারাপ পর্যায়ে চলে গেছে? হাসপাতালের সামনে এসে গাড়ি পার্ক করে নামার সময় মা তার হাত চেপে ধরলেন। স্বরূপ অবাক হয়ে বলল, কি হয়েছে? খবরটা তোকে জানাইনি আমি। স্বরূপ সোজা হয়ে বসে বলল, তুমি জানো কি হয়েছে? হ্যাঁ। অস্থির হয়ে উঠল স্বরূপ। তাহলে বলছো না কেন? মা চোখ বেয়ে নেমে আসা অশ্রু মুছিয়ে বললেন, তনয়া প্রেগনেন্ট। কাল রাতে মাথা ঘুরে বাথরুমে পড়ে গিয়েছিল। এখন কি হয়েছে জানি না। তুই ভালো মন্দের জন্য তৈরি থাক। কয়েক সেকেন্ডের জন্য স্বরূপের চোখের সামনে সবকিছু ব্ল্যাঙ্ক হয়ে গেল। সে ঠিক মতো কিচ্ছু ভাবতে পারল না। তারপর যখন মায়ের দিকে তাকালো, দেখলো মা কাঁদছে। স্বরূপের চিৎকার করতে ইচ্ছে হলো, কিন্তু একটা শব্দও করতে পারল না। শুধু বোবা দৃষ্টিতে শূন্যের পানে চেয়ে রইল। বাচ্চা? ওর একটা বাচ্চা আসার কথা পৃথিবীতে, যার আশাটা অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে। আগমন বার্তা না শুনেই কি তবে মৃত্যু সংবাদ শুনতে হবে? স্বরূপ পাথরের মতো জমে গেল। বুকের ভেতরটা বরফ হয়ে গেছে। ভয় আর আতঙ্ক ছিপিয়ে ধরেছে একসাথে। একটা বাচ্চা, তার কত শখ, তা কাউকে বলে বোঝাতে পারবে না। সে বিয়ে না করলেও একটা বাচ্চাকে দত্তক নিয়ে তো পালার জন্য। তনয়াকে কতবার সে ছোট খাটো হিন্টস দিয়েছে এ ব্যাপারে। তনয়া বুঝতেই পারেনি, সে বোঝানোর চেষ্টাও করেনি। জানতো একটা সময় ঘর আলো হবে। কিন্তু মা এবার স্বরূপকে জড়িয়ে ধাক্কা দিলেন। যাবি না। স্বরূপ বসেই রইল স্থানের মতো। মা তাকে টেনে নিয়ে গেলেন ভেতরে। দোতলায় উঠতেই তনয়ার মা বাবাকে পাওয়া গেল। মা একপাশে দাঁড়িয়ে আঁচল দিয়ে মুখ চোখ মুছছেন। বাবা পায়চারি করছেন অস্থিরভাবে। স্বরূপের পা চলছে না। সে সিঁড়ির মুখে দাঁড়িয়ে গেল। পা দুটো প্রচণ্ড ভারী হয়ে আছে। টন টন পাথর চাপিয়ে দেওয়া হয়েছে বুকে। এমন লাগছে কেন? তার মা গিয়ে তনয়ার মাকে ধরলেন। কি হয়েছে আপা? সব ঠিক আছে তো? তনয়ার মা মলিন গলায় বললেন, ঠিক নাই, প্রেশার কমে মাথা ঘুরে পড়ে গিয়েছিল। আর বাচ্চাটা ঠিক আছে? আছে, তবে অবস্থা ভালো না। কিছু বলা যায় না। অল্প ব্লিডিং হয়েছে। রক্ত শূন্যতাও নাকি দেখা গেছে। রক্ত দেওয়া হচ্ছে। তনয়ার বাবা এগিয়ে এসে বললেন, থ্রেটেন্ড অ্যাবর্শন। এখন অনেক যত্ন নিতে না পারলে কি হবে বলা যায় না। স্বরূপ ধীরে ধীরে হেঁটে এসে মেঝেতেই বসে পড়ল। তার জন্যই হচ্ছে। সে নিজেকে কি করে ক্ষমা করবে? বাবা এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, তনয়া কি তোমার ওখানে থাকতে ঠিকমতো খাওয়া দাওয়া করতো না? স্বরূপ একটু ভাবল, মনে পড়ল না কিছু। বাবা ওর ফাঁকা দৃষ্টি দেখে যা বোঝার বুঝে নিয়ে বললেন, খাওয়ার অনিয়ম হয়েছে খুব। স্বরূপ ওভাবেই বসে রইল। মা তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করলেন। তেমন একটা লাভ হলো না। স্বরূপের বারবার মনে হচ্ছে সব হারিয়ে গেছে, হাত থেকে বেরিয়ে যাচ্ছে তার জমানো সব কিছু। বিকেলের দিকে স্বরূপ তনয়ার প্রথম কথা হলো। তনয়ের অবস্থা একটু ভালোর দিকে যাওয়ার পর বাবা তাকে জিজ্ঞেস করে নিয়েছেন সে স্বরূপের সাথে কথা বলতে চায় কিনা। তনয়া অনেকক্ষণ ভেবেচিন্তে বলেছে পাঠিয়ে দিতে। স্বরূপ যখন ঢুকলো তখন বাকিরা বেরিয়ে গেল। স্বরূপ বিছানার কাছে এসে দাঁড়িয়ে স্তব্ধ হয়ে গেল। এই সেই তনয়া যে তার সাথে ছিল, কেমন করে এমন হয়ে গেল? তনয়ার শরীর শুকিয়ে এতটুকুন হয়ে গেছে। চোখের নিচে গভীর কালি পড়েছে, ঠোঁট চোরা শুষ্ক, গায়ের রং ফ্যাকাশে। স্বরূপ দাঁড়িয়েই রইল অনেকক্ষণ, বিশ্বাস করতে পারছে না কিছু। আচমকা যেন একটা বিষ মাখা তীর এসে তার বুকে বিঁধে গেছে। তনয়া এতদিন চোখের আড়াল ছিল, সে তাকে মিস করেছে, কিন্তু এমনটা কল্পনাও করেনি। আজ সামনে থেকে দেখে সহ্য করতে পারছে না। সবচেয়ে অসহ্যকর বিষয় হচ্ছে তনয়ের এই অবস্থা শুধুমাত্র তার জন্য হয়েছে, তার অবহেলার কারণে হয়েছে। স্বরূপের মাথা থেকে সব বেরিয়ে গেল। কোথাকার কোন বিশ্বাসঘাতকতা, বিশ্বাসহীনতা, মেইল ইগো, এমনকি বাচ্চাও। শুধু মনে রইল তনয়া। এই একটা মেয়ের সাথে সে খুব বড় ভুল করে ফেলেছে। ভুলটা একদিনে হয়নি। সে বিয়ের পর তনয়ার নাম মাত্র খেয়াল রেখেছে, ভালোবাসি না বলে 1000বার কষ্ট দিয়েছে। তার ভালোবাসার কোনো দাম দেবার প্রয়োজনও মনে করেনি।
আর সব শেষে কতগুলো বাজে কথা শুনিয়েছে, অথচ তারা একসাথে অল্প কদিনে কত কত সুন্দর সময় কাটিয়েছে, গোনা যাবে না। সে কেন ফুলের মতন একটা মেয়েকে এমন বানিয়ে দিল? সে যে ইচ্ছে করে করেছে তাও নয়। সে টলমলো পায়ে তনয়ার বেডের পাশে মেঝেতে বসে পড়ল। ওর হাত আঁকড়ে ধরে বাচ্চাদের মতন কাঁদতে লাগলো। অনেক কথা বলতে চাইলেও কোনো কথা তার মুখ দিয়েই বের হলো না। তনয়া চুপ করে দেখল স্বরূপকে। একে দেখে এত মায়া হয় তার, কিন্তু আজ এভাবে কাঁদতে দেখেও যেন তার ভেতরটা সে স্পর্শ করতে পারছে না। ও কেন এসেছে? বাচ্চার কথা শুনে? বাচ্চার খুব শখ স্বরূপের। পথেই ঘাটে ছোট ছোট বাচ্চা দেখলে এগিয়ে গিয়ে আদর করে আসে। নিজের বাচ্চা হলে কি কি করবে সেসব আকারে ইঙ্গিতে নানা সময় বলেছে। ওই ফেসবুকের ছবির কমেন্টে সে মেয়েটাকেও বলেছিল, বোধহয় তাকেও একই কথা বলতো। তনয়া ওর হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু স্বরূপ ছাড়ছে না। তনয়া অধৈর্য হয়ে বলল, হাতে কেন না লাগানো? স্যালাইন দেওয়া হচ্ছে, ব্যথা পাচ্ছি তো। স্বরূপ হাত ছেড়ে দিল। তনয়ার চোখে চোখ রাখল। চোখের গভীরতা হারিয়ে গেছে। হারিয়েছে নাকি সে নিজেই নষ্ট করেছে? স্বরূপ করুণ চোখে চেয়ে বলল, তুমি আমাকে ক্ষমা করবে তনয়া? আমি সরি। কতবার সরি বলে বোঝানো যাবে? আমি সত্যি অনুতপ্ত, জানি না, আমার মুখ দেখাবার জায়গাও নেই। তনয়া নিস্পৃহ গলায় বলল, কাঁদছো কেন? বাবু ভালো আছে? কিন্তু তুমি তো ভালো নেই। সেটা তোমার কনসার্ন নয়, তবে ভালো থাকবো এখন থেকে। চেষ্টা তো সব সময় ছিল, শুধু সময়টা খারাপ যাচ্ছিল। স্বরূপ তনয়ার মুখে হাত ফুলিয়ে বলল, আর খারাপ সময় থাকবে না, এখন যা সময় আসবে সবটা হবে বেস্ট। তনয়া তিক্ত হেসে বলল, তাই নাকি? হতেও পারে, যদি কারোর প্রাক্তন অন্তত আমার বাচ্চার জীবনে না ঢুকে পড়ে। স্বরূপ আহত চোখে তাকালো। কি বলছো তুমি? আচ্ছা, তোমার বাচ্চার খুব শখ ছিল তাই না? তুমি চেয়েছিলে তোমার আর এই মেয়েটার সংসার হবে, বাচ্চা হবে। সেটা হলো না বলে তোমার খুব কষ্ট লাগে তাই না? স্বরূপ মাথাটা ঝুঁকিয়ে ফেলে বলল, আমি জানি না তুমি কেন বলছো এসব। প্রাক্তনের কথা উঠছে কেন? সরি, আর বলবো না। তনয়া, ওর সাথে আমার কোনো ধরনের যোগাযোগ নেই। এমনকি মনে মনেও আমি ওর জন্য বিন্দু মাত্র কিছু ফিল করি না। তুমি কেন ওর কথা তুলছো? বললাম তো আর তুলবো না। তনয়া, তুমি আমার সাথে যাবে না? কোথায়? তোমার সংসারে। আমার কোনো সংসার নেই। আছে, তুমি নিজের হাতে সাজিয়েছো। নেই। তুমি আমাকে বলেছিলে তোমার বাসা আমি জবরদস্তি দখল করে রেখেছি, তোমাকে শান্তিতে থাকতে দিচ্ছি না। এটা আমার সংসার কবে হলো আবার? স্বরূপের মনের কাঁটাটা আর একটু গভীর গেঁথে বসলো। কথাগুলো কত ভারী, অথচ সে নিজেই এক সময় এসব বলেছে। আমি সরি তনয়া, সত্যি সরি। তনয়া চোখ বুজে ফেলল। আমার খুব ক্লান্ত লাগছে, আর কথা বলতে পারবো না, চলে যাও তুমি। স্বরূপ আর কথা বলার চেষ্টা করলো না। তনয়ার মুখ দেখে মনে হলো না সে আর কোনো কথা শুনবে। যাবার আগে তনয়ার হাতে আর কপালে চুমু খেলো স্বরূপ। তনয়া চোখ পর্যন্ত খুলল না, মুখের রেখা শক্ত হয়ে আছে। স্বরূপ দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে গেল। স্বরূপ সেদিন অনেকটা সময় নিয়ে নামাজ পড়ল। সেজদায় পড়ে সে এত কাঁদল যত সে হয়তো কোনো দিনই কাঁদেনি। তনয়ার জন্য আর বাচ্চার জন্য দোয়াই শুধু একটা কথাই বলে গেল, আল্লাহ ওদের সুস্থ রাখুন, শান্তি দিন, আমাকে ক্ষমা করুন। মসজিদ থেকে বের হয়ে এলোমেলো হাঁটতে হাঁটতে স্বরূপের মনে হলো তার জীবনটা কেমন অন্যরকম লাগছে। এতদিন কি একটা গড়ল জমেছিল মনে, অবিশ্বাসের, অসুন্দরের। আজ কান্নার সাথে সব ধুয়ে গেছে। এটাও বিশ্বাস হয়েছে তার তনয়াকে প্রয়োজন। শুধু জীবন বা শরীরের প্রয়োজন নয়, মনেরও প্রয়োজন। তনয়া যতদিন তার সাথে কথা না বলবে হেসে, ততদিন পর্যন্ত তার প্রায়শ্চিত্ত হবে না। সে প্রায়শ্চিত্তের দিনটা কি কোনোদিন আসবে? তনিয়া কি কখনো জানবে সে বাচ্চার কথা ভেবে না তাকে ভালোবেসে এসেছিল? তনিয়া পরের দিন রিলিজ পেয়ে গেল। বাসায় যাবার সময়ও স্বরূপ আরেক দফা বোঝাতে এলো তাকে। তনিয়ার বাবাকে অনেক অনুরোধ করলো ওকে যেন তার সাথে যেতে দেওয়া হয়, কিন্তু তনয়া কিংবা তার বাবা কেউই রাজি হলো না। স্বরূপ বাসায় ফিরল শূন্য হাতে। এদিক ওদের ঝামেলা দেখে স্বরূপের মা মিতাকে কোচিংয়ে ভর্তি করিয়ে একই সাথে একটা মেয়েদের হোস্টেলে দেখে সেখানে তাকে রেখে গেলেন। তার মনে হয়েছে মিতাকে স্বরূপের কাছে একা একা রেখে যাওয়াটা উচিত হবে না। স্বরূপ যদিও বিষয়টা পছন্দ করেনি, কিন্তু মা রাজি হলেন না। ছেলের উপর বিশ্বাস আছে তার, কিন্তু যুগের উপর একদম নেই। মা 5 দিন থেকে চলে গেলেন।
মা যাওয়ার পরপরই স্বরূপকে একাকিত্ব চেপে ধরল। বাসায় ফিরলেই মনে হয় এটা একটা জ্যান্ত কবরখানা। তনিয়াকে দেখতে ইচ্ছে করে, বাচ্চাটা কেমন আছে, কোন পর্যায়ে আছে সব জানতে ইচ্ছে করে। কল্পনায় সে দেখে তনয়া এখানেই আছে, তারা খুনসুটি করছে। বাচ্চার নাম কি হবে, ছেলে হবে নাকি মেয়ে, দেখতে কার মতন হবে, এইসব নিয়েই ঝগড়া করছে। এরপর অফিস শেষে তার প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়ালো তনয়াদের বাসায় যাওয়া।